নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। বাংলাদেশে হিন্দু হত্যা, কড়া বার্তা দিল্লির। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, দীপু দাসকে খুনের বিচার চাইল ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ। জারি করা হয়েছে বিবৃতি, জারি করেছে বিদেশ মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক জারি করেছে বিবৃতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, ঠিক কি বলা হচ্ছে সেই বিবৃতিতে? দেখো, একেবারে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে এবং দীপু চন্দ্র দাস বাংলাদেশের মনমোহন সিং এর বাসিন্দা, যাকে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যারা দোষী তাদের কড়া শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে সেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেই বিবৃতি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো এই দীপু দাস চন্দ্রকে যারা হত্যা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে কার্যত এক প্রকার চাপে রাখা হচ্ছে এবং সংখ্যালঘুদেরও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমনই কিন্তু বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। বেশ, ধন্যবাদ রৌনক। অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ। অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। উত্তাল বাংলাদেশ, ওসমান হাদি খুনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের সংসদ ভবনে উন্মত্ত জনতা, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে রীতিমতো তাণ্ডব। হাসিনা বিরোধী নেতা খুনে তোলপাড় পদ্মাপাড়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, বাংলাদেশের আপডেট বলবে, কি পরিস্থিতি এখন জানাবে রৌনক? ওসমান হাদি খুনের পর থেকে দফায় দফায় বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গেছে। ঢাকা থেকে শুরু করে খুলনা, চট্টগ্রাম, একদিকে আন্দোলনে নেমেছেন তারা এবং কার্যত ভাঙচুর চালানো হচ্ছে। দেখা গেল যে ওসমান হাদি যে জানাজা ছিল সেই জানাজা শেষ হওয়ার পর একদল উত্তেজিত জনতা হঠাৎই সংসদ ভবনের দিকে এগিয়ে যায় এবং পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হলে সেই ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভেতরে তারা প্রবেশ করে এবং ভাঙচুর চালানো হয়। এর আগেও দেখা গেছিল জুলাই আন্দোলনের, সেখানেও সংসদ ভবনে কার্যত ভাঙচুর চালিয়েছিল এক প্রকার উত্তেজিত জনতা এবং আবারও সেই চিত্রই ফুটে উঠলো। অর্থাৎ বাংলাদেশে একের পর এক এরকম পরিস্থিতি সামনে আসছে। বিভিন্ন জায়গায় কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ এবং সংসদ ভবনে যে ভাঙচুরের চিত্র, সেই চিত্র স্পষ্টত আবারও উঠে আসছে যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ভয়াবহ এবং এই ঘটনার জেরে কিন্তু গোটা বিশ্বের রাজনীতির কাছে একটা শোরগোল পড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে যারা বাসিন্দারা রয়েছেন বা যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের নিরাপত্তা সংক্রান্ত কিন্তু একটা চিন্তার বিষয় সামনে এসছে ইতিমধ্যে এবং যারা উত্তেজিত জনতার যে মব, যে মবের দ্বারা বিভিন্ন মানুষকে মারধর করা হচ্ছে এবং ভাঙচুর চালানো হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে এবং সেই চিত্রেই দেখা গেল এই ওসমান হাদির জানাজার পরই একদল উন্মুক্ত জনতা সংসদ ভবনে প্রবেশ করে এবং কার্যত আবারও সেই সংসদ ভবন ভাঙচুর চালানো হয়। একেবারেই ধন্যবাদ রৌনক। জীবিত ভোটার খসড়ায় হলেন মৃত। আলিপুরদুয়ারের কালচিনির 200 নম্বর বুথের ঘটনা। রীতিমতো আতঙ্কে রয়েছেন কালচিনির ভোটার। এসআইআর এর ফর্ম ফিলআপের পরেও গরমিলের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, এসআইআর এর ফর্ম ফিলআপের পরেও গরমিল হলো কিভাবে, এ নিয়ে বিএলও কি বলছে? দেখো, স্থানীয় বিএলও কিন্তু সম্পূর্ণ দায় ঝেড়ে দিয়েছেন। তার কারণ তিনি জানিয়েছেন যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে এই ভোটার যেমন জমা দিয়েছিল তেমনি তার ডিজিটাইজেশনের যে কাজ সেটিও বিএলও করেছিলেন। ফলে কি করে এই ভুল হলো এবং এই যে জীবিত ভোটারকে কি করে মৃত দেখানো হলো সেটা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এদিকে ওই যে ভোটার, কালচিনির যে ভোটার, তিনি কিন্তু আতঙ্কিত। তিনি একেবারে আবেদন জানিয়েছেন যে আমাকে জীবিত ভোটার তবু মৃত হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আমার নামটা যেন যে চূড়ান্ত ভোটার তালিকা হবে তাতে যেন থাকে, এই আবেদন তিনি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ রাজকুমার। মোটামুটি 33 বছর থেকে আমি এখানে আছি। আমার ভোটার কার্ড শুধু ওকে ছিল, সব ফর্ম ফিল আপ এসের জন্য যে ফর্ম ফিল আপ দরকারি ছিল আমি ভরছি ভালো মতন, কিন্তু দুঃখজনক আমার নামিটা মৃত্যু আসছে। সো আমি এটাই ঘোষণা করব, অনুরোধ করব সরকারের কাছ থেকে যেন কি তাড়াতাড়ি আমারটা আবার যেন কি পুনরায় আমার ভোটারটা হয়, এটা আমি কামনা করি। অমস ঈশ্বরারির বাড়িতে এলাম এবং তারপরে দেখা গেল যে তিনি আদপেও মৃত নন, তাকে ইলেকশন কমিশন মৃত বানিয়েছে। তিনি
ফর্মও পেয়েছিলেন, এনুমারেশন ফর্ম। এরকম আরও 3-4 জনের নাম, তার মধ্যে দেখা যাচ্ছে নিপেন ঈশ্বরারী, যিনি এখানে থাকেন না কিন্তু জীবিত আছেন, থাকেন পাশে, শিফটেড ভোটার, তাকেও মৃত বানানো হয়েছে লিস্ট। সবারই একটা প্রশ্ন যে এই এলাকায় তৃণমূল কংগ্রেস লোকসভায় জেতা কি কারো গাত্র দেওয়া হলো, তাই কি এখানকার লোকদের নাম ভোটার লিস্টে বাদ দেওয়া হচ্ছে? এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ধূপগুড়ি এবং নৈহাটিতে দুশ্চিন্তায় পরিবার। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে পরে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। ইনি সোমেশ্বর কর্মকার, বয়স 67, উত্তর 24 পরগনার নৈহাটির পূর্ব জেঠিয়ায় থাকেন। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কয়েকদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় সোমেশ্বর কর্মকারের নামের পাশে লেখা মৃত। এ নিয়ে উদ্বেগে নৈহাটির বৃদ্ধ নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি, তার মৃত ঘোষণা তা বলে নির্বাচন কমিশন এরকম করেছে, আর তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে পরে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া, এখানকার বাসিন্দা নন্দলাল রাম। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নামের পাশে লেখা মৃত। চিন্তায় নন্দলাল দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছেন। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টে নাম হচ্ছে মৃত। রাতে 9টার সময় ফোন করছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। আমি নাম জিজ্ঞাসা করলাম যে কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে? উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে। ইনি ভীমচন্দ্র মণ্ডল, বয়স 70, পশ্চিম বর্ধমানের সালানপুরের মাঝিপাড়ায় থাকেন। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তার নামের পাশে লেখা মৃত। 2002-এও আপনার নাম ছিল? তার আগে থেকেই নাম আছে। আচ্ছা, তো এখন কি দেখছেন? এখন দেখছি যে ভোটের নাম বলছে মারা গেছে। হতে আর কিছু নেই, আমরা তো জানছি যে আমাদের বয়স হয়েছে, কবে যে মারা যাবো কোনো ঠিক নাই। তবে সরকার থাকতে, জীবন তো থাকতেই যদি মারা যায় বলে, তাহলে একটা মনের এরকম ভুল হওয়া তো উচিত নয়। কি জানি সরকার কি করছে এখন। নিউজ 18 বাংলা। ধূপগুড়ি শহরের মন্দিরের সোনা, রূপোর গয়না ও নগদ টাকা লুট। মন্দিরের জানালার গ্রিল কেটে চুরি করে দুষ্কৃতীরা। চুরির মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ করছে পুলিশ। আতঙ্কিত স্থানীয়রা। হাওড়ার কুলগাছিয়া ইসকন মন্দিরে চুরি, প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরির দাবি। তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। দশ বছর আগে এ রাজ্যের একটি চার্চে ধর্ষণ এবং ডাকাতি। সেই ঘটনারই নানান অজানা কথা এবার বইয়ে। নিউজ 18 বাংলার অ্যাসোসিয়েট এডিটর সপ্তর্ষি সোমের কলমে। বইয়ের নাম অপারেশন জয় বাংলা। প্রকাশিত হলো শনিবার। প্রকাশক দ্বীপ প্রকাশন। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও নিউজ 18 নেটওয়ার্কের এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। সাংবাদিকের অভিজ্ঞতা যখন কোনো বই আকারে প্রকাশ পায়, পাঠকের কাছে তা বাড়তে থাকে। প্রতিক্রিয়া নিউজ 18 নেটওয়ার্কের এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হলো অপারেশন জয় বাংলা। সপ্তর্ষির এই বই আগামী দিনের একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। একজন সাংবাদিক যখন বই লেখেন, তার কাছে কল্পনার কোনো স্থান পায় না, তার কাছে বাস্তব পরিস্থিতি এবং বাস্তব চিত্রটাই স্থান পায়। সুতরাং সাংবাদিকের বই লেখা তথ্য ভিত্তিক এবং প্রতিবেদন ভিত্তিক।
সুতরাং সেখানে বাস্তবের রুক্ষ মাটিতে কোনো জল থাকে না, যেটা ভবিষ্যতের পক্ষে অত্যন্ত প্রামাণ্য দলিল হিসেবে থেকে যায়। বই মানুষের জীবন পাল্টে দেয়, বদলে দেয় জীবন বোধ। বই প্রকাশ অনুষ্ঠানে মন্তব্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মান। শোনালেন তার জীবনের অভিজ্ঞতাও। প্রতিবেদন ভিত্তিক, সুতরাং সেখানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ভালো বই যদি পাওয়া যায় দেন কি ইম্প্যাক্ট হয়। আর সিভিল সার্ভিসে যখন আমি এক্সাম দিলাম তো ওয়ান ওয়াজ অ্যানথ্রোপোলজি, সেকেন্ড যেটা সাবজেক্ট ছিল দ্যাট ওয়াজ ফিলসফি। ফিলসফি আমি কোনোদিন জীবনে টাচ করিনি। তো আমাকে কেউ বললো দ্যাট এটা খুব স্কোরিং সাবজেক্ট আছে, একটু যদি ভালো বই পাওয়া যায় তাহলে হয়তো আপনি বের করতে পারবেন। জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির পিছনে দোকান আছে, বললাম আমার ফিলসফি সাবজেক্ট আছে, তোরা বই দিয়ে দিল। আমি পড়লাম, পড়ে আই স্কোর্ড হাইয়েস্ট মার্কস ইন ফিলসফি। জঙ্গল মহলে আমরা ছিলাম, ইনিশিয়াল 6 মাস আমাদের খুব একটা সাকসেস কিছু হচ্ছিল না। একজন আমাকে বলেন একটা বই পড়তে হবে। একটা বই আমরা পেলাম, আর্টস অফ ওয়ার। এভরি ওয়ার্ড হ্যাজ এ মিনিং, এভরি ওয়ার্ড। তার জন্য যারা লিখছেন ওদের ক্রেডিট অনেক বেশি আছে। এ রাজ্যের অপরাধ জগতের এক বিরল কাহিনী। বাংলাদেশে গিয়ে ভয়ঙ্কর অপারেশন পশ্চিমবঙ্গের গোয়েন্দা বাহিনীর, সেই অজানা ঘটনাই এবার বইয়ে। অপারেশন জয় বাংলা। আমার এই বইয়ের সাবজেক্টটা অশান্ত বাংলাদেশ। এই মুহূর্তে আমি জানি না কি হবে, কি পরিস্থিতি। আক্রান্ত সংস্কৃতি, আক্রান্ত মানবিকতা। বাংলাদেশে কি একটা অপারেশন করতে হয়েছিল এ রাজ্যের গোয়েন্দা বাহিনীকে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। সব লেখা যায় না, সব তথ্য প্রকাশ্যে আনা যায় না। একজন ক্রিমিনালকে ধরে সার্চ করা হয়েছিল, তার কাছ থেকে একটা নকশা পাওয়া গিয়েছে যেখানে লেখা বন্ধু। পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলাদেশে গিয়ে ম্যাচ করানো হয়, হাওয়ালায় হয়, দুটো নোট ম্যাচ করানো হয়। সেই ছবিটা ম্যাচ করানোর ক্ষেত্রে যে নামটা এসেছিল সেই নামটা আজকে আমরা বলতে পারবো না। এই বইটায় পুলিশের এমন কথা লেখা আছে, পুলিশকে কি করতে হয়। আমরা সবসময় গালি দিই পুলিশকে, বাজে কথা বলি, পুলিশের কথা বলার কিছু থাকে না। পুলিশের কোনো জায়গায় প্রকাশ্যে এসে তার পক্ষ নিয়ে কোনো বলার জায়গা থাকে না। সেই পুলিশের কিছু ভালো অংশ তুলে ধরার চেষ্টা করেছি। যেমন খারাপ পুলিশ হয় তেমন ভালো পুলিশেরও হয়। এটা কিন্তু আলটিমেটলি একজন ভালো পুলিশেরই গল্প। ঘটনাটা বানাঘাটের আসলটা কি সেটা সকলেই জানেন, আমি আর নতুন করে বলছি না। যে নক্কারজনক ঘটনা ঘটেছিল এবং তারপরে কলকাতা পুলিশ সহ যারা তদন্তে ছিলেন শীর্ষকর্তারা যেভাবে বাংলাদেশের মতো জায়গায় গিয়ে মূল কালপিটদের ধরে এনেছিলেন, এটার লোকে হেডলাইনটুকুই জানে, তার পরেরটা জানে না। তার পরের ঘটনাটা নিয়েই আমাদের এই পুরো বইটার প্রয়াস। আপনারা জানেন যে বন্দি প্রত্যর্পণ যে ব্যাপারটা সেটা কতটা কঠিন, যেটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তব অতি কঠিন। সেই নিয়ে এই বইটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং অনলাইনেও খুব ভালো বিক্রি হচ্ছে।